মহাকর্ষ চ্যাপ্টারে কটা ক্লাস হয়েছে? চারটে চারটে ক্লাস হয়ে গেছে। আজকের হচ্ছে 5 নম্বর ক্লাস। এখান থেকে আমরা যেটা পড়ছিলাম সেটা কি ছিল, যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন ছিল সেটা কি কি বিষয়ের উপরে পরিবর্তন হচ্ছে। 1 নম্বর ছিল কি না, পৃথিবীর উপগোলাকার আকৃতির জন্য। পৃথিবী পুরোপুরি গোলাকার না হয় কি হয়, একটু মানে চাপা টাইপের হচ্ছে, ঠিক আছে। মানে নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধতা বেশি আর মেরু অঞ্চলে ব্যাসার্ধতা কম। তারপরে ছিল কি না, উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তারপরে ছিল গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আজকের এখন যেটা হেডিং দেব লিখবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 3 নম্বরের ডেরিভেশন আসতে পারে। তো এখানে হেডিং লিখবি কি, এটা হচ্ছে কি হবে তাহলে 4 নম্বর হবে। আজকের ক্লাস হচ্ছে কি না, আজকের ক্লাস হচ্ছে 5 নম্বর ক্লাস হচ্ছে। চলো এখানে লিখছি আমি, আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আহ্নিক গতি মানে কি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যে ঘুরছে, ঠিক না, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে যে ঘুরছে। তো এখানটা আমি কি লিখবো, ধরো এটা হচ্ছে পৃথিবী এবং এর হচ্ছে ব্যাসার্ধ কত না, ক্যাপিটাল আর, এবং পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। পৃথিবীর কৌণিক বেগ বার করতে পারবে? পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবী যে ঘুরছে কত সময়ে একবার পাক খাচ্ছে? 24 ঘন্টা। তাহলে আমি যদি বলি, এটা কিন্তু এই থিওরিতে মানে সাইডে লিখে দিতে পারিস যে পৃথিবীর কৌণিক বেগ ওমেগা সমান কি হবে, 2 পাই বাই টি। পৃথিবীর কৌণিক বেগ ওমেগা মানে কত হচ্ছে, 2 পাই বাই টি। 2 পাই বাই টি। তো 2 পাই, পৃথিবী একবার ঘুরতে কত সময় নিচ্ছে? 24 ঘন্টা। মানে 24 গুণ 3600, একে ক্যালকুলেশন করলে যত আসে সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হলো কি না, পৃথিবীর কৌণিক বেগ। এটা হলো পৃথিবীর কৌণিক বেগ, আমরা এরকম করে ক্যালকুলেশন করতে পারি। চলো, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক। এবারে আমরা যে এই ক্যালকুলেশন করব সেখান থেকে এবার আমরা লেখা শুরু করব, ঠিক আছে। ছবি আঁকবি, তারপরে ওইটা লিখে নে সাইডে, এরপরে আমরা লেখা শুরু করব। ঠিক আছে, কি লিখবো, ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ স্মল জি। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ স্মল জি হলো, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ স্মল জি। আমি প্রথমেই ধরে নিচ্ছি যে পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ স্মল জি। এবারে কি করছি, দেখ এই যে আমি রেখাটা টেনেছি, এটা কি রেখা? এটা নিরক্ষ রেখা। এটা হচ্ছে কি নিরক্ষ রেখা, ওকে। তো আমি এইখানটা একটা পয়েন্ট নিচ্ছি, এইখানটা একটা আমি ভর নিচ্ছি এম। তো এম ভর কোথায় আছে? এম ভর আছে ধরো এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে থিটা। মানে নিরক্ষ রেখার থেকে এই কোণটা হলো কত না, থিটা। তো এই থিটাকে কি বলবো, অক্ষাংশ বলবো, তাই না। এই থিটাকে আমি কি বলবো, অক্ষাংশ বলবো। তো এখানে এই পয়েন্টটাকে আমি দিলাম পি পয়েন্ট দিলাম। তো এর পরের লাইনে লিখবো, ঠিক আছে, ডট লাইন দিয়ে দে, পি পয়েন্টে একটা এম ভরের বস্তু আছে এবং সেটা নিরক্ষ রেখার সঙ্গে কত কোণ করেছে, থিটা। ক্লিয়ার এত পর্যন্ত? হ্যাঁ।
নিরক্ষরেখার সঙ্গে থিটা কোণ করেছে। এবার লিখবে কি যে থিটা অক্ষাংশে থিটা অক্ষাংশে থিটা অক্ষাংশে অবস্থিত পৃথিবী পৃষ্ঠে থিটা অক্ষাংশে অবস্থিত পৃথিবী পৃষ্ঠে স্মল এম ভরের বস্তুকণা আছে। স্মল এম ভরের বস্তুকণা আছে, পূর্ণচ্ছেদ, ঠিক না? স্মল এম ভরের বস্তুকণা আছে। তবে যদি বলি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, তাহলে এম ভরের বস্তুকণা পৃথিবী দিকে কত বলে আকর্ষিত হবে? মানে পৃথিবী এম ভরের বস্তুকণাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে কত বলে? এম জি বলে, এম ইন্টু জি। তাহলে এবার লেখ যে এম ভরের বস্তুকণার ওপর পৃথিবীর কেন্দ্র ও বিন্দুর দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বল, এম ভরের বস্তুকণার ওপর পৃথিবীর কেন্দ্র ও বিন্দুর দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বল কত হবে? এম জি। ঠিক আছে, যে কোনো বস্তুকণাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে টানবে? ওজন, এম জি, ঠিক না? তাহলে এম জি এটা হলো কত না? এম জি, স্মল এম ইন্টু জি, স্মল এম ইন্টু জি হলো এটা। বেশ, এবারে দেখ এ তো ঠিক আছে। এবারে কি হচ্ছে দেখ, পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, ধর পৃথিবী হলো একটা ফুটবল, পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে ঘোরে, তার উপরে যারা আছে সবাই কি হবে? একটা একটা করে বৃত্তপথে ঘুরবে, ঠিক না? দেখ এটা হচ্ছে ফুটবল, এর এদিকে যেখানে আছে সেই কণাটা কি হবে? এরকম একটা বৃত্তপথে ঘুরবে, নিচে যে আছে সে একটু বড় বৃত্তপথে ঘুরবে, নিরক্ষরেখায় যে আছে সে সব থেকে বড় বৃত্তপথে ঘুরবে। তো এই যে যে কণাটা আছে না এখানে পি পয়েন্টে, তো এ কি হবে? দেখ এরকম বৃত্তপথে ঘুরবে, এই বৃত্তপথে ঘুরবে, এই যেটা, তাই না? আমি ধরে নিচ্ছি এই বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর, ঠিক? এই বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর। এবারে লিখবো, এবার লিখ যে এম স্মল এম ভরের বস্তুকণাটি, স্মল এম ভরের বস্তুকণাটি, স্মল এম ভরের বস্তুকণাটি পৃথিবী পৃষ্ঠে থেকে, স্মল এম ভরের বস্তুকণাটি পৃথিবী পৃষ্ঠে থেকে থেকে পৃথিবীর ঘূর্ণন অক্ষকে, পৃথিবীর ঘূর্ণন অক্ষকে, পৃথিবীর ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে, স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করে, ঠিক না? স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করে। মানে এই এম ভরের বস্তুকণাটা কি হবে? স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, পৃথিবী যেমন ঘুরবে ও সেরকম ঘুরবে। পৃথিবীর কৌণিক বেগ যদি ওমেগা হয়, স্মল এম ভরের এই বস্তুকণার কৌণিক বেগও কি হবে? ওমেগা, ঠিক না? আচ্ছা বল, এই স্মল আর এবং ক্যাপিটাল আর এর মধ্যে কিছু একটা রিলেশন হবে, কেন কি আমাকে স্মল আর কে ক্যাপিটাল আর দিয়ে লিখতে হবে? দেখ এইখানে আমি ছোট করে লিখছি, এটা কি ছিল? ক্যাপিটাল আর, এটা কি হচ্ছে? স্মল আর, ঠিক না? তো বল এটা যদি কোণ থিটা হয়, আমি বলতে পারি এই কোণটা থিটা, বল? স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করবে, ওমেগা কৌণিক বেগ, হ্যাঁ ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করে। এখানে দেখ এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তো দেখ আমি যদি লিখি, দেখ এটা থিটা হলে, এটা থিটা হলে লম্ব কোণটা এটা, আর আর হচ্ছে কি? ভূমি, ভূমি, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে কি? অতিভুজ। তাহলে আমি যদি লিখি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কি লিখবো?
স্মল আর বাই ক্যাপিটাল আর লেখা মানে কি ভূমি বাই অতিভুজ লিখেছি মানে cos থিটা লিখেছি, তার মানে স্মল আর সমান ক্যাপিটাল আর cos থিটা। তাহলে কি লিখবো, যেখানে স্মল আর সমান ক্যাপিটাল আর cos থিটা, যেখানে স্মল আর সমান ক্যাপিটাল আর cos থিটা। কেন কি আমি ক্যাপিটাল আর জানি এবং থিটা জানি, তাহলে আমাকে রেজাল্ট কার হিসাবে নিয়ে আসতে হবে, ক্যাপিটাল আর এবং cos থিটার হিসাবেই নিয়ে আসতে হবে রেজাল্ট। হ্যাঁ, ঠিক আছে না? এ পর্যন্ত কি কি বলেছি, এ পর্যন্ত বলেছি যে পি বিন্দুতে এম ভরের বস্তুকণা আছে, তাহলে তার উপরে অভিকর্ষ বল কাজ করবে mg একদম পৃথিবীর কেন্দ্রের দিকে। আর কি বলেছি, যে এম ভরের বস্তুকণাটা এখানে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এবং স্মল আর সমান ক্যাপিটাল আর cos থিটা। আচ্ছা বল, কেউ যদি বৃত্তপথে ঘোরে তার উপরে একটা অপকেন্দ্র বল কাজ করবে, মানে বাইরের দিকে ওর মানে বাইরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। দেখেছিস সুতোর সাহায্যে কোনো বস্তুকে বেঁধে যদি আমি বৃত্তপথে ঘোরাই, সে কিন্তু বাইরের দিকে যাওয়ার মানে বাইরের দিকে একটা বল তার উপরে পড়বে, অপকেন্দ্র বল। তাহলে বল এম ভরের বস্তুকণা, এম ভরের বস্তুকণা যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ কত, স্মল আর। আর এম ভরের বস্তুকণা কত কৌণিক বেগে ঘুরছে, ওমেগা। তাহলে এম ভরের বস্তুকণার উপরে একটা অপকেন্দ্র বল কি হবে, বাইরের দিকে কাজ করবে। কত কাজ করবে না, এম ওমেগা স্কয়ার স্মল আর, এম ওমেগা স্কয়ার স্মল আর, যেখানে স্মল আর মানে কি ক্যাপিটাল আর cos থিটা। তাহলে আমি কি লিখবো, কি লিখবি লেখ এখানে, তারপরের লাইনে লেখ স্মল এম ভরের বস্তুকণার উপর, স্মল এম ভরের বস্তুকণার উপর, স্মল এম ভরের বস্তুকণার উপর ওই বৃত্তপথের কেন্দ্র হতে বাইরের দিকে, ওই বৃত্তপথের কেন্দ্র হতে বাইরের দিকে একটি অপকেন্দ্র বল, একটি অপকেন্দ্র বল, একটি অপকেন্দ্র বল এম ওমেগা স্কয়ার স্মল আর, এম ওমেগা স্কয়ার স্মল আর, ঠিক আছে, কাজ করে। এম ওমেগা স্কয়ার স্মল আর কাজ করছে এখানে, এম ওমেগা স্কয়ার স্মল আর, ঠিক আছে, পুরো একদম অসুবিধা তো নেই, এম ওমেগা স্কয়ার স্মল আর কাজ করে। ওকে, এরপরে দেখ আমি না কি বলছি, যখন এইখানে দেখ, একে তুই দেখ পৃথিবী হলে অতটা বোঝা যায় না, ফুটবলের মতো যদি ভাবিস, এইখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে তার এই বরাবর পিছলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরো এটা একটা গোলক, যদি এইখানে কেউ দাঁড়িয়ে থাকে এরকম করে, তার এই বরাবর পিছলে যাওয়ার সম্ভাবনা আছে তো, আছে। একে যদি আটকে রাখতে হয় তাহলে কি করতে হবে, এদিকে একটা ঘর্ষণ বল থাকতে হবে। তো দেখ এদিকে একটা ঘর্ষণ বল তো আছে, এফ দিয়ে দিচ্ছি, এফ এফ মানে এদিকে একটা ঘর্ষণ বল আছে, ওকে রেখেছে ওইখানটায় ঘর্ষণ বল ব্যালেন্স করে। এবারে দেখ কটা বল হয়েছে, একটা এমজি কেন্দ্রের দিকে, একটা ঘর্ষণ বল পৃষ্ঠতল বরাবর ওদিকে, আর একটা অপকেন্দ্র বল এম ওমেগা স্কয়ার আর। আমি এদেরকে এবার কি করতে পারি, ব্যালেন্স করতে চাই, ঠিক না। এটা বৃত্ত মানে গোলক, গোলকের ক্যালকুলেশন হচ্ছে, এখানে একটা লাইন হচ্ছে কেন্দ্রের দিকে আর একটা লাইন হচ্ছে স্পর্শক বরাবর। তো আমাকে বলের যদি আমি এর উপাংশ করতে চাই, আমাকে কি করা উচিত, কেন্দ্র বরাবর বা স্পর্শক বরাবর বলের উপাংশ করতে চাইবো। তো আমি কি করলাম, এখান থেকে এই কেন্দ্র বরাবর একটা ডটের লাইন টেনে দিলাম, তাহলে কি হবে, দেখ এটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, হ্যাঁ কিনা বল, এটা থিটা হলে এটা থিটা হবে, অনুরূপ কোণ। তো তাই যদি হয় তাহলে এম ওমেগা স্কয়ার আর এর এই বরাবর উপাংশ কত হবে, এম ওমেগা স্কয়ার স্মল আর কস থিটা, থিটা বরাবর। আর এই বরাবর কত হবে, এম ওমেগা স্কয়ার স্মল আর সাইন থিটা। ক্লিয়ার হয়েছে কিনা বল, একটা হলো এম ওমেগা স্কয়ার আর কস থিটা, একটা হলো এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা।
ঠিক না, দুটো উপাংশ হয়েছে। ঠিক, তাহলে দুটো উপাংশ হলো, একটা এম ওমেগা স্কয়ার আর cos থিটা, এম ওমেগা স্কয়ার আর cos থিটা, আর একটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর sin থিটা। ঠিক, এটাকে এবার ল্যাঙ্গুয়েজে লিখবো। পরের লাইনে লিখবি এম ওমেগা স্কয়ার স্মল আর এর দুটি উপাংশ, এম ওমেগা স্কয়ার স্মল আর এর দুটি উপাংশ, এম ওমেগা স্কয়ার স্মল আর এর দুটি উপাংশ, ঠিক আছে, দুটি উপাংশ যার যার একটি হলো একটি হলো গোলকের স্পর্শক বরাবর, একটি হলো গোলকের স্পর্শক বরাবর এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা, যার একটি হলো গোলকের স্পর্শক বরাবর এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা, যা ওই বিন্দুতে ঘর্ষণ বলকে প্রতিমিত করে, যা ওই বিন্দুতে ঘর্ষণ বলকে প্রতিমিত করে, ওই বিন্দুতে ঘর্ষণ বলকে কি করে, প্রতিমিত করে, ঘর্ষণ বলকে ব্যালেন্স করে দেবে, তাই না? কেন ঘর্ষণ বলকে ব্যালেন্স করে দেবে বুঝতে পারছি। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, আমি কি কোথাও পিছলে চলে যাচ্ছি? যাচ্ছি না। তার মানে কি, অবশ্যই এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা এবং এই ঘর্ষণ বল দুজন দুজনকে ব্যালেন্স করে আছে। যদি তা না হতো আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছলে যেতাম, দাঁড়িয়ে আছি পিছলে যাচ্ছি এরকম হতো, ঠিক আছে, সেটা হচ্ছে না। তারপরে লেখ অপর উপাংশ এম ওমেগা স্কয়ার আর cos থিটা, 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 যা পৃথিবীর কেন্দ্র হতে বাইরের দিকে ক্রিয়া করে, পৃথিবীর কেন্দ্র হতে বাইরের দিকে, পূর্ণচ্ছেদ, পৃথিবীর কেন্দ্র হতে বাইরের দিকে, পৃথিবীর কেন্দ্র হতে বাইরের দিকে, ঠিক আছে। তো কি হলো, কি দাঁড়ালো এখানে, এই যে যে ঘর্ষণ বল আর এটা এ ব্যালেন্স হয়ে গেছে, ঠিক না, তাহলে থাকছে পড়ে কোনটা, কেন্দ্রের দিকে এমজি আর কেন্দ্রের বাইরের দিকে এম ওমেগা স্কয়ার আর cos থিটা। এরা কিন্তু দুজন দুজনকে ব্যালেন্স করছে না। যদি ব্যালেন্স হয়ে যেত এরা, তাহলে আমরা কি ভাবতাম, আমরা ভাবতাম এখানে আমি দাঁড়িয়ে আছি, কোনো ওজনই ফিল করব না, মনে হবে হাওয়ায় ভেসে আছে, ঠিক আছে। তো আমরা ওজন ফিল করছি মানে কি, অবশ্যই কেন্দ্রের দিকের বলটা বেশি, এমজিটা বেশি, এম ওমেগা স্কয়ার আর cos থিটাটা কম। তো দেখ, যদি পৃথিবী না ঘুরতো তাহলে শুধু এমজি আমরা অনুভব করতাম, ঘুরছে বলে কি হচ্ছে, একটা বাইরের দিকে কাজ করছে মানে কিছুটা কম মনে হবে ঘোরার জন্য, তাই না। এবার লিখবো কি, পি বিন্দুতে অবস্থিত এম ভরের ওপর পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, পি বিন্দুতে অবস্থিত এম ভরের ওপর পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল মোট বল, পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল মোট বল, এইখানে অভিকর্ষ বল লিখবি না, মোট বল কেন, এমজি তো অভিকর্ষ বল, কিন্তু এম ওমেগা স্কয়ার আর cos থিটা কিন্তু অভিকর্ষ বল নয়, ওটা ঘোরার জন্য আসছে, ঠিক না। তাহলে মোট বল কত হবে, মোট বল সমান কি হবে না, এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার স্মল আর cos থিটা সমান এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর cos থিটা বসালে ক্যাপিটাল আর cos স্কয়ার থিটা হয়ে যাবে, ঠিক না, ক্যাপিটাল আর cos থিটা হয়ে যাবে। এম ওমেগা স্কয়ার স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, পি বিন্দুতে অবস্থিত এম ভরের ওপর পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল মোট বল সমান, পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল মোট বল সমান, এটা হলো, ঠিক আছে। এটা কি, এটা কি এর প্রকৃত ওজন হলো, এটা তো এর আপাত ওজন হলো, প্রকৃত তো এমজি ছিল, ঠিক আছে। কি বলবো,
এই এই বল হলো বস্তুটির আপাত ওজন, প্রকৃত নয়, প্রকৃত তো এমজি, তাই না? এই 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 বল হলো বস্তুটির আপাত ওজন, ঠিক না? আপাত ওজন। এবার লিখবো কি, পি বিন্দুতে আপাত অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে, পি বিন্দুতে আপাত অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে, আমি ধরে নিচ্ছি কিনা পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, আপাত অভিকর্ষজ ত্বরণটা জি ড্যাশ, তাহলে আপাত ওজন কত হবে? এম জি ড্যাশ, এম জি ড্যাশ। তাহলে এটা হচ্ছে কি আপাত ওজন। আপাত ওজন কত পেয়েছি? এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। এম এম কেটে যাবে উভয় সাইড থেকে, জি ড্যাশ সমান জি মাইনাস কত হবে? ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। এতটা পর্যন্ত ডেরিভেশন হলো কমপ্লিট। এটা পুরো 3 মার্কসের এবং যথেষ্ট ভালো ডেরিভেশন, এবং প্রত্যেকটা কথা যে লেখা আছে একদম ক্লিয়ার কাট লেখা আছে যে কোথায় কি হচ্ছে। একবার আমি বলবো পুরোটা একবার সবাই রিডিং দিয়ে নে, তারপরে আমি বাদবাকিগুলো বলছি। একবার রিডিং দিয়ে নে পুরোটা, কোথাও বল যে কোনো কিছু অসুবিধা আছে কিনা, বলের উপাংশগুলো কেমন হচ্ছে, কোন দিকে কে হচ্ছে। আমি যখন পরীক্ষা নেব তখন কিন্তু আমি এই ডেরিভেশনটা লিখতে দেবো বলে দিচ্ছি, আর এই চ্যাপ্টারের উপরে আমি একটা পরীক্ষা নেব পুরো, ঠিক না? এবং ডিটেলসে বইতে যা নেই তার থেকেও বেশি দেবো, কেন কি এই চ্যাপ্টার পড়াচ্ছি আমি 12 এর হিসাব, ঠিক আছে? একবার দেখে নে পুরোটা, রিডিং দিয়ে নে তাড়াতাড়ি। চল, এখান থেকে কিছু কিছু জিনিস বলা যাচ্ছে, দেখ। এটা হলো ফর্মুলা আছে জি ড্যাশ, আপাত অভিকর্ষ ত্বরণ। এক নম্বর আমি বললাম কি যে দেখ, নিরক্ষরেখায় বা মেরু অঞ্চলে, আমি হচ্ছে মেরু অঞ্চল, বল মেরু অঞ্চলে, এই মেরু অঞ্চলে থিটা কত হবে? দেখ, এটা ছিল নিরক্ষরেখা, এটা মেরু অঞ্চল, তাহলে নিরক্ষরেখার সাথে কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে মেরু অঞ্চলে থিটা কত? 90 ডিগ্রি। তাহলে জি আমি কি লিখবো? পি, পি মানে পোল, জি পি সমান জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রি তো 0, তাহলে জিপি কত হচ্ছে? জি। তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ যেটা, সেটাই হচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক না? 2 নম্বর, নিরক্ষ অঞ্চলে, নিরক্ষ অঞ্চলে বল থিটা কত হবে? 0 ডিগ্রি। তাহলে জি ইকুয়েটার কত হবে না? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 0 ডিগ্রি। কস 0 এর মান কত? 1। তাহলে জি ই কত হচ্ছে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তো বল এখানে মেরু অঞ্চলের থেকে নিরক্ষ অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কমে গেল। আচ্ছা, আগের বারে উপগোলাকার আকারের জন্য কি পড়েছিলিস? মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, নিরক্ষতে বেশি, তাহলে সেখানেও নিরক্ষ অঞ্চলে কমেছিল। উপগোলাকার আকারের জন্য নিরক্ষ অঞ্চলে কমছে, আবার পৃথিবীর এই আহ্নিক গতির জন্য নিরক্ষ অঞ্চলে কমছে। তার মানে ওভারঅল আমি যদি বলি, নিরক্ষ অঞ্চল আর মেরু অঞ্চলের মধ্যে কোনটাতে অভিকর্ষ ত্বরণ বেশি? মেরু অঞ্চলে, ঠিক না? হ্যাঁ, এখান থেকে 1 কেজি চিনি কিনে নিয়ে গিয়ে আন্টার্কটিকাতে বিক্রি করতে পারিস, 1200 দেখাবে, ঠিক আছে? মজাই মজা, তাই না? ওখানে অভিকর্ষ ত্বরণ বেশি, ব্যবসায় বিশাল লাভ। এইখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয় যে শতকরা কত পরিবর্তন হচ্ছে। কোশ্চেন হলো যে এতটা লেখা হওয়ার পরে লিখবি যে পৃথিবীর মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলে গেলে অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে। পৃথিবীর মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলে গেলে অভিকর্ষজ ত্বরণের শতকরা কত পরিবর্তন হবে, ঠিক না? শতকরা কত পরিবর্তন হবে, ঠিক?
এখানে কি দেওয়া থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ক্যাপিটাল আর সমান 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ এটা, ঠিক না? হ্যাঁ, আগে দেখে নে যে কোথা থেকে কোথায় গেছে, মেরু থেকে নিরক্ষীয়। তো ইনিশিয়াল কোনটা, এটা। ফাইনাল কোনটা, এটা। তো শতকরা পরিবর্তন কি করে হয়, পার্সেন্টেজ চেঞ্জ। আমরা কি জানি, পার্সেন্টেজ মানে ফাইনাল। মেরু ফাইনাল কোনটা, নিরক্ষীয়। নিরক্ষীয় অঞ্চলে জি ইকুয়েটর মাইনাস জি পোল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি, জি পোল। যে কোনো জিনিসের শতকরা পরিবর্তন কে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল গুণ 100%, একদম মানগুলো বসিয়ে দে। জি ইকুয়েটর কত হচ্ছে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর মাইনাস জি পোল তো নিজেই জি, নিচে একটা জি আছে, চলো 100%, ঠিক না? আচ্ছা, এখান থেকে কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি গুণ 100%। এবারে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমরা করব কি করে, হ্যাঁ, মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক না? মান বসিয়ে পার্সেন্টেজ চেঞ্জটা করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া আমি ক্যালকুলেশন করতে চাইছি। প্রথমে বল আমাকে, মাইনাস মানে কি বোঝাচ্ছে, হ্রাস পাচ্ছে, তাই না? মাইনাস মানে হ্রাস পাচ্ছে। প্রথমে বল ওমেগা কত বার করেছিলাম একটু আগে, 2π/টি, টি মানে 24 গুণ 3600, এটা করেছিলাম তো ওমেগা। ওকে, তাহলে দেখ এটা কত হচ্ছে, মাইনাস ওমেগা স্কয়ার মানে কত হবে, ওমেগা দেখ এই ওমেগা স্কয়ার মানে এটা স্কয়ার করব 4, পাই স্কয়ার কত হয়, পাই স্কয়ার মানে জি, জি মানে 10, ঠিক আছে? পাই স্কয়ার কে আমি কি লিখবো, ডাইরেক্ট 10। এই দেখ পাই মানে কত, 3.14, পাই স্কয়ার মানে 9.8 হয়, মানে আমি জি লিখতে পারি বা একে 10 ও লিখতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য, হলো। তারপরে এটা নিচে কত হবে, 24 গুণ 24 আর কত হবে 3600 গুণ 3600, অসুবিধা আছে? এটা পুরো হলো ওমেগা স্কয়ার। তারপরে ওমেগা স্কয়ার হওয়ার পরে উপরে কি আছে, আর। আর মানে কি, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ওকে মিটারে করতে হবে, হাজার, ঠিক আছে? নিচে কি আছে, জি, জি মানে অভিকর্ষীয় ত্বরণ 10 গুণ 100%। এবারে ক্যালকুলেশন কাটাকুটি কর, কি কি কাটা যাচ্ছে দেখ। এখান থেকে দেখ একটা 10, এই যে 10 আর 10 কেটে গেল, এখানে 10 আর 10। তারপরে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, তারপরে এখান থেকে দুটো শূন্য নিলাম, আর এর থেকে আমি দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি যাবে, তারপরে যাবে 8 কেটে দিয়ে 8, 8 8 64, 8 3 24, আবার 8 8 3 24, ঠিক না? হ্যাঁ, তারপরে আর কি হবে, এটা কত আছে, দেখি এখানে 4। আচ্ছা, আর একটা শূন্য এখানে নিচে, নিচে 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 দেখি এক মিনিট, কি আছে, ওমেগা স্কয়ার 3600, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে দেখ উপরে কি হবে, দেখি একবার ক্যালকুলেশন। উপরে কে কে আসছে, 4, 4, 4 এর পরে এখানে একটা দুটো তিনটে, তিনটে শূন্য, 4 এর পরে তিনটে শূন্য, ঠিক না? এই যে এখানে একটা শূন্য আর এখানে 100, পার্সেন্টেজ তো আছে। নিচে কত হচ্ছে, 3, 3 3 9, 9 আর এখানে কত হচ্ছে 36, 36, তাই না? 4 দিয়ে কাটলে কত হবে, 4000 হলো, 4 9 36। তারপরে আবার 4 দিয়ে কাটলে 250, তাই না? 250, এটা 9, 250 কে কত দিয়ে ভাগ করতে হবে, 9 কিউব, 9 এর কিউব কত হবে, 9 9 81 আর 9 9 8 9 72, 729। 700 সামনে কিন্তু মাইনাস আছে, মানে প্লাস পাচ্ছে। 250 কে 729 দিয়ে ভাগ করে ফেল, কত আসছে দেখ, যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর, বইয়ের সঙ্গে মিলে যাবে। দেখ 250 কে ভাগ কর, এটা আসবে 0.34, তারপরে আরো ডিজিট হয় পার্সেন্টেজ। এটা কোথায় আছে, এটা আছে
বইতে এই যে পেজ নাম্বার 11-তে একবার খুলে দেখ 0.3454% হ্রাস পায়। পেজ নাম্বার 11-তে অঙ্কগুলোর ওপরে আছে 0.3454%। আচ্ছা 0.342 এসছে তো, 2 আসার কারণ হলো আমরা যে অ্যাপ্রক্সিমেট নিয়েছি মাঝে মাঝে এইগুলো, ঠিক আছে। 0.34ই রাখ, অসুবিধা নেই। এর উপরে পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 6400 কিলোমিটার। পূর্ণচ্ছেদ এক দিনের দৈর্ঘ্য কত হলে, এক দিনের দৈর্ঘ্য কত হলে, দিনের দৈর্ঘ্য মানে কত সময়, ঠিক আছে। এক দিনের দৈর্ঘ্য কত হলে নিরক্ষ অঞ্চলে থাকা সমস্ত বস্তু, নিরক্ষ অঞ্চলে থাকা সমস্ত বস্তু ভারহীন মনে হবে। বলছে এক দিনের দৈর্ঘ্য কত হলে নিরক্ষ অঞ্চলে থাকা সমস্ত বস্তু ভারহীন মনে হবে। ভারহীন, ভারহীন, ভারহীন মানে কি ওজন নেই আর কি, ঠিক আছে। তো দেখ আমি যদি বলি জি ড্যাশের যে ফর্মুলা ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, তো নিরক্ষ অঞ্চলে আমাদের কি এসেছিল জি ইকুয়েটার, যদি বলি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে কি নিরক্ষ অঞ্চলে থিটা কত 0 ডিগ্রি। তো দেখ নিরক্ষ অঞ্চলে যদি কোনো বস্তু ভারহীন মনে হয় তাহলে নিরক্ষ অঞ্চলে অভিকর্ষ ত্বরণ এখন কত হয়ে গেছে 0। নিরক্ষ অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কি হয়ে গেছে 0। পৃথিবী কত কৌণিক বেগে ঘুরলে নিরক্ষ অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 0 হবে সেটা যদি পেয়ে যাই তাহলে পৃথিবী কত সময় একবার ঘুরছে আমি পেয়ে যাব। যত সময় একবার ঘুরছে সেটাই হবে কি একদিনের সময়। বোঝা গেল কি কি বলছি শোন, নিরক্ষীয় অঞ্চলে ভারহীন মনে হচ্ছে মানে কি নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 0 হবে। 0 করলে আমি একটা ওমেগা পাবো, তাহলে ওটাই হচ্ছে কি এখন পৃথিবীর ওমেগা। ওই ওমেগা থেকে আমি যে টি পাবো সেটাই হচ্ছে কি পৃথিবীর এখন আবর্তন কাল, মানে ওটাই হচ্ছে একদিনের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো এখানে, লেখ নিরক্ষ অঞ্চলে বস্তু ভারহীন মনে হবে যদি, যদি জি ই সমান, এখানে লিখে দিতে হবে নিরক্ষ অঞ্চল, নিরক্ষ অঞ্চল। তাহলে কি লিখবো, নিরক্ষ অঞ্চলে পৃথিবী, নিরক্ষ অঞ্চলে বস্তু ভারহীন মনে হবে যদি জি ই সমান 0 হয়, মানে কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর সমান 0, তার মানে জি সমান ওমেগা স্কোয়ার আর। তাহলে ওমেগা কত হবে এখান থেকে, ওমেগা সমান জি বাই আর রুট ওভার, জি বাই আর রুট ওভার। তাহলে টি কত হবে 2 পাই বাই ওমেগা, চলো 2 পাই বাই ওমেগা, ওমেগা নিচে আছে মানে আর যাবে উপরে জি আসবে নিচে, 2 পাই রুট ওভার আর বাই রুট ওভার জি। দেখ কাটাকুটি করতে পারবো, পাই আর রুট ওভার জি কাটে দিতে পারি, রুট ওভার জি মানেই পাই। চলো 2 রুট ওভার আর, আর মানে কত 6400 কিলোমিটার মানে 1000 মিটার। 2 64 রুট 8, তারপরে এখানে 1 লিখে 5টা শূন্য আছে, তাহলে 1 লিখে 4টে শূন্যর জন্য কত বেরোবে 100, আর ভেতরে হলো রুট 10। বোঝা গেছে ক্যালকুলেশন। 2 64 জন্য 8, এরপরে কি লিখবি 1 লিখে 5টা শূন্য, ঠিক আছে 1 লিখে 5টা শূন্য। এবারে 1 লিখে 5টা শূন্যকে আমি কি লিখবো, 1 লিখে 4টে শূন্য গুণ 10, 1 লিখে 4টে শূন্যর জন্য 100 বেরোবে। আর রুট ওভার 10 মানে কত, রুট ওভার 10 মানে 3.14, তাহলে কত হলো এটা 8 দিয়ে 1600 গুণ 3.14,
একে ক্যালকুলেশন করলে কত হবে না, দেখ অ্যাপ্রক্সিমেট আমি নিচ্ছি 48, ঠিক আছে, 16×3 = 4800, কত হবে সেকেন্ড। অ্যাকচুয়ালি আমি অ্যাপ্রক্সিমেট নিয়েছি, এর উত্তর কত আসবে জানিস? একে যদি আমি 60 দিয়ে ভাগ করি মিনিট করতে চাই, কত আসবে? 80 মিনিট। কিন্তু প্রকৃতপক্ষের উত্তর আসবে কত? 84 মিনিট। 84 মিনিট মানে কি 1 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ, কত? 5024। 5024, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন কি 3.14 আছে না, আমি কি করেছি 16 সাথে 3 গুণ করলে 48 হয়, এরকম লিখে দিয়েছি। ঠিক আছে, দেখ পরীক্ষায় কিরকম যদি অপশন হয় তাহলে কি হবে, বলবে যে 84 মিনিট, অথবা বলবে 100 মিনিট, কি 50 মিনিট। তাহলে আমার যদি উত্তর 80 আসে তাহলে আমি কোনটায় অপশন দাগ মারবো? 84 মিনিট। এই পরীক্ষাতে তোদের ক্যালকুলেটর দেবে, তাহলে ক্যালকুলেটর দেবে, কারণ কি এটা তো ক্যালকুলেশন আছে না। তো দেখ 84 মিনিট যেটা হলো, তার মানে কি একদিন, তখন কত হবে? 1 ঘন্টা 24 মিনিটে একদিন হয়ে যাবে। তার মানে ভাব আমাদের ক্লাস তখন একদিন হবে, ঠিক আছে। 1.5 ঘন্টার ক্লাস মানে কি একদিন, সারাদিন পড়া হবে তখন। তো 84 মিনিট হয়ে যাবে কি তখন একদিনের সময়, ঠিক আছে। 84 মিনিট হবে তখন একদিনের সময়, এত মনে তো হলো। বেশ, এই ছিল অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের পুরো এক এক করে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে হয়েছে, ঠিক, অসুবিধা তো নেই। এরপরে দেখ আমি কিছু জিনিস বলছি যেগুলো আগে ছিল, তোরা মনে করতে পারছিস কিনা বল। যখন কার্যশক্তি চ্যাপ্টার পড়া হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে দুই প্রকার বল, একটা সংরক্ষী বল, একটা অসংরক্ষী বল। তাদের সংজ্ঞা আমরা পড়েছিলাম। সংরক্ষী বলের সংজ্ঞা কি ছিল না, যে বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না, এবং কোনো বদ্ধ পথে যদি ওই বল দ্বারা কৃতকার্য করা হয় তাহলে সর্বদাই কি হবে? জিরো হবে। অসংরক্ষী বলের বেলা কিন্তু এগুলো হচ্ছে না, পথের উপর নির্ভর করছে, বদ্ধ পথে করলে জিরো হতে পারে, নাও হতে পারে, বাট সংরক্ষী বল কিন্তু সর্বদা জিরো হচ্ছে। এরপরে আমরা পড়েছিলাম কি সংরক্ষী বলের কিছু উদাহরণ। কি কি উদাহরণ পড়েছিলাম? স্প্রিং বল, ঠিক না, তড়িৎ বল, চুম্বক বল, আর এই যে মহাকর্ষ বল। যেসব বল ছিল সংরক্ষী বল তাদের বিরুদ্ধে যদি আমরা কৃতকার্য করি, কি বললাম, সংরক্ষী বলের যদি বিরুদ্ধে কৃতকার্য করি, ওই কৃতকার্য কিন্তু ওখানে শক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। মানে আমি যদি বলি একটা স্প্রিংকে যদি আমি ধরে টানি, টেনেছি, এরপরে ছেড়ে দিলে কি হবে? স্প্রিং আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক না। কেন ফিরে এলো? কেন কি আমি যে কাজটা করেছি স্প্রিং বলের বিরুদ্ধে, ওটা শক্তি হিসাবে সঞ্চিত হয়েছে, আমি ছেড়ে দিলে কি হবে? ও কৃতকার্য করবে, মানে গতি শক্তি আছে, মানে কি স্মরণ হবে। এই পেনটাকে আমি নিচ থেকে যদি ওপরে তুলে নিয়ে যাই, এরপরে ছেড়ে দিলে কি হবে? ও আবার নিচে চলে আসবে। কেন? কারণ কি আমি যে তুলে নিয়ে গেছি, আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য করেছি। মহাকর্ষ বল একটা কি সংরক্ষী বল, সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য করেছি, সেই কৃতকার্য কিন্তু অপচয় হয়নি, কি হয়েছে? পেনে সঞ্চিত আছে, ছেড়ে দিলেই ও কি হবে? গতিশক্তি পেয়ে যাবে। বোঝা যাচ্ছে কি? তার মানে স্থিতিশক্তি যদি আমি বলি টার্ম, সেটা কার সঙ্গে রিলেটেড? সংরক্ষী বলের সঙ্গে রিলেটেড। আমি ধরো একটা একটা ব্লককে টেবিলের উপরে যদি আমি টেনে টেনে নিয়ে গিয়ে রেখে দিই, ও কি পুনরায় ঘুরে আসবে আগের পজিশনে? আসবেই না। কেন? কারণ কি ঘর্ষণ বল সংরক্ষী বলই না। বোঝা গেল? তাহলে আমি যদি বলি যে এখানে সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি আসছে, ঠিক। তারপরে কি বলা হয়েছিল? স্থিতিশক্তির সংজ্ঞা কি বলা হয়েছিল? যে সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্যই হচ্ছে কি কোন বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন। এরকম লিখেছিলাম যে ডেল্টা পিই মানে কি স্থিতিশক্তির পরিবর্তন। আমরা কোন বস্তুর এক্সাক্ট স্থিতিশক্তি বলতে পারি না। এই পেনটার মোট স্থিতিশক্তি কত কোনোদিনই বলা সম্ভব না। কেন? কেন কি পেন মাটি থেকে এতটা উঁচুতে আছে, অভিকর্ষ স্থিতিশক্তি আছে।
দুই, পেনটা যে তৈরি হয়েছে অণু পরমাণু তাদের উপস্থিতি শক্তি আছে আকৃতির আকারের জন্য। তো আমি সব ক্যালকুলেট করতে পারি না, তবে মাটি থেকে এই উচ্চতায় নিয়ে গেলে স্থিতিশক্তির পরিবর্তন কত হয়েছে সেটা আমরা করতে পারি। কারণ কি মাটিতে থাকাকালীন এর যে পরমাণু অণু যা স্থিতিশক্তি ছিল ওটা আছে, এখন এখান থেকে এতটা উপরে তুলে নিয়ে গেলে কিসের জন্য পরিবর্তন হবে? কেবলমাত্র অভিকর্ষ বা মহাকর্ষ স্থিতিশক্তির পরিবর্তন হবে। তো আমরা স্থিতিশক্তির পরিবর্তন কি বলেছিলাম? দেখ, সংরক্ষী বল দ্বারা কৃতকার্য মানে কি? ডাব্লিউ কনজারভেটিভ। সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য মানে কি? মাইনাস। এটা দেখেছিস মনে হচ্ছে, করা হয়েছিল এটা, ঠিক না? দেখ কোথা থেকে কোথায় আসছে, দেখ তাহলে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি কি হলো? মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ, ঠিক। এবার আমি যদি বলি ক্ষুদ্র পরিবর্তন, আচ্ছা পোটেনশিয়াল এনার্জিকে আমরা কিন্তু ইউ দিয়েও লিখি, পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ দিয়ে লিখি। আমি এখানে লিখছি রিক্যাপ, কার না পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তির আমি হচ্ছে রিভিশন বলতে কি আগের জিনিসগুলো মনে করাচ্ছি যাতে ক্লিয়ার হয়। এবার দেখ আমি যদি বলি ক্ষুদ্র স্থিতিশক্তির ক্ষুদ্র পরিবর্তন, ঠিক না? স্থিতিশক্তির ক্ষুদ্র পরিবর্তন, তাহলে আমি কি লিখবো? মাইনাস কৃতকার্য, ক্ষুদ্র কৃতকার্য মানে কি? সংরক্ষী বল ভেক্টর ডট ক্ষুদ্র সরণ। অসুবিধা তো নেই। কৃতকার্য দেখ ডি ডাব্লিউ, এখানে কি হবে? ডি ডাব্লিউ মানে কি? এফ ডট ডিআর বা ডিএস। তাহলে স্থিতিশক্তির ক্ষুদ্র পরিবর্তন মানে কি? মাইনাস এফ ডট ডিআর। ক্লিয়ার? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে স্থিতিশক্তি। আর এটা তাহলে কি? এটা তাহলে কি? সংরক্ষী বল। হতে পারে কি? মহাকর্ষ বল, স্প্রিং বল, তড়িৎ বল, ঠিক না? তাহলে এটা হচ্ছে কিনা সংরক্ষী বল। তাহলে বল সংরক্ষী বল এবং স্থিতিশক্তির মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। আমাদেরকে যদি সংরক্ষী বল দেওয়া থাকে স্থিতিশক্তিও তো আমরা ইন্টিগ্রেশন করে বলতে পারি। আচ্ছা যদি বলে যে স্থিতিশক্তি দেওয়া আছে সংরক্ষী বল বার করো, ঠিক না? তাহলে আমি কি লিখবো? তাই এখান থেকে কি আমি লিখতে পারি এফ ভেক্টর সমান মাইনাস ওদিকে নিয়ে নিলাম, তো দেখ কি লিখবো? ডিইউ বাই ডিআর তো লিখবো, কিন্তু ডিআর এর ভেক্টরকে কোথায় পাঠাবো? আমরা ভেক্টরের ডেরিভেটিভ শিখিনি। ডিইউ কে ডিআর দিয়ে আমি ডেরিভেটিভ করলাম, কিন্তু একটা ভেক্টর ছিল, এ সাইডে ভেক্টর থাকলে ও সাইডে তো ভেক্টর থাকতে হবে। কোন দিকে হবে? আর ভেক্টরের দিককে বোঝাবো কি দিয়ে? আর ক্যাপ দিয়ে, ঠিক না? তাহলে এটা হলো কি না স্থিতিশক্তি এবং সংরক্ষী বলের মধ্যে সম্পর্ক। স্থিতিশক্তি এবং সংরক্ষী বলের মধ্যে সম্পর্ক। আচ্ছা আমাকে বল স্থিতিশক্তি এবং দূরত্বের ডেরিভেটিভ, এটা করেছি তো, ডেরিভেটিভের সিগনিফিকেন্স কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স লেখচিত্রের নতি। দেখ কোথায় যাচ্ছে, দেখ যদি তোকে ইউ আর আর এর গ্রাফ এরকম কিছু দেওয়া থাকে, যদি বলে আর সমান 1 এ বল কত হবে, তার মানে তুই 1 এ স্পর্শক টানলে তার যে নতি হবে সেই নতি কি বোঝাবে? বল। তার মানে এখান থেকে কি লিখতে পারি? যে সংরক্ষী বল সমান নেগেটিভ অফ কি হবে না স্থিতিশক্তি, বা আমি লিখতে পারি কি ইউ হাইফেন আর লেখচিত্রের নতি দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভকে কি বলে? গ্রেডিয়েন্ট বলে। কি বলে? গ্রেডিয়েন্ট বলে। যেমন আমি যদি বলি প্রেসার গ্রেডিয়েন্ট মানে কি? দূরত্বের সঙ্গে চাপের পরিবর্তন। যদি বলি ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি? দূরত্বের সাথে বেগের পরিবর্তন। তো একে আমরা কি বলতে পারি? সংরক্ষী বল সমান নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি বলা যায় কি? তার মানে আমি কি বলতে পারি? সংরক্ষী বল সমান স্থিতিশক্তির ঋণাত্মক নতি, তাই না? ইংরেজিতে লিখে দিই, কি লিখবো না কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়ালস টু
নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। অনেক ইম্পর্টেন্ট কথা, তোরা এখন এতটা এখানে হয়তো বুঝতে পারছিস না এটা কত কঠিন কঠিন অঙ্ক করার ক্ষেত্রে বহুত কাজে দেবে। ঠিক আছে, লিখে নে। তাহলে কি কি হলো, এফ সমান এগুলো কিন্তু মহাকর্ষের চ্যাপ্টারে কিছু নেই, নামগন্ধই নেই। ঠিক আছে, এগুলো করানো হচ্ছে এই কারণে যে অ্যাকচুয়ালি কার্যশক্তিতে কিছুটা ছিল, আর পার্সিয়াল ডেরিভেটিভ ক্লাস 12 এ আছে বিভব চ্যাপ্টারে, তো আমি এই জন্য এখানটায় নিচ্ছি এগুলোকে। ঠিক, এখন আমি যদি বলি যে কারোর স্থিতিশক্তি কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করছে, মানে ইউ সমান যদি এফ অফ এক্স হয়, যদি, তাহলে আমি কি লিখতে পারবো, বলকে আমি কি লিখবো, এফ ভেক্টরকে আমি কি লিখবো, মাইনাস ডি ইউ, তার সাপেক্ষে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, ডি ইউ ডিএক্স, আর দিক কোন দিকে হবে, আই ক্যাপ। বোঝা গেল কিনা? আচ্ছা, যদি আমি বলি ইউ সমান এফ অফ ওয়াই হয়, তাহলে আমি কি বলবো, এফ ভেক্টরকে কি লিখবো, মাইনাস ডি ইউ ডি ওয়াই জে ক্যাপ। আশা করি জেড হলে কি হবে বুঝতে পারছিস, ঠিক না? অসুবিধা তো নেই, মানে একা একা ডেরিভেটিভ মানে করলে হয়ে যাবে। ধরো তোকে একটা কোশ্চেন দিল যে কোশ্চেন, কোন সংরক্ষী বল ক্ষেত্রে স্থিতিশক্তি ইউ সমান 2x² প্লাস 3x জুল, ঠিক না? ওকে, এবার কোশ্চেন হলো x সমান 2 বিন্দুতে সংরক্ষী বল কত, সংরক্ষী বল কত হবে, এটা কোশ্চেন। কি দেওয়া আছে এখানে আমি দেখে কি বুঝতে পারছি, ইউ কার উপর ডিপেন্ড করছে, কেবলমাত্র এক্স। তাহলে আমি কি লিখবো, এফ ভেক্টর কি হবে, মাইনাস ডি ইউ ডিএক্স আই ক্যাপ অনলি। তো আমাকে কি করা উচিত, ডি ইউ ডিএক্স বার করা উচিত, ডেরিভেটিভ ডি ডিএক্স, ইউ কত দেওয়া আছে, 2x² প্লাস 3x, ডেরিভেটিভ কর, 2 তো ধ্রুবক, x² এর ডেরিভেটিভ 2x প্লাস 3x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, তাহলে কত হলো 4x প্লাস 3। কিন্তু এখানে বলা ছিল x সমান 2 বিন্দুতে, তাহলে x এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে ডি ইউ ডিএক্স x এর জায়গায় কত বসাবো, 2 বসালে কত হবে, 4 গুণ 2 প্লাস 3, 4 2 8 3 11। তাহলে এখানে উত্তর কি হবে, এফ ভেক্টর সমান মাইনাস 11, সরি আই ক্যাপ, মাইনাস 11 আই ক্যাপ, বলের একক কি হবে, নিউটন। বোঝা গেল? তাহলে সংরক্ষী বলক্ষেত্রে স্থিতিশক্তি হলো এটা। এবার শোন, ধরো আমি বললাম যে এখানটায় যে স্থিতিশক্তি সেটা দেখ, ধরো বলা হলো স্থিতিশক্তি না এক্স এর উপরে, ওয়াই এর উপরে, জেড এর উপরে, সবার উপরে নির্ভর করছে। মানে কি, যদি আমি বলি ইউ সমান এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে সবার উপরে, মানে এরকম কি হতে পারে, ধরো আমি দিয়েছি ইউ সমান 2x² ওয়াই জেড প্লাস 3xy z² প্লাস xyz, এরকম আছে। এর মানে কি, স্থিতিশক্তি এক্স এর উপরে, ওয়াই এর উপরে, জেড এর উপরে, সবার উপর নির্ভর করছে, তাই না? তো এখন আমি যদি বলি স্থিতিশক্তি থেকে আমি বল বার করতে চাই, তাহলে আমি বলবো কি, এক্স অক্ষ বরাবর বল হবে, ওয়াই অক্ষ বরাবর হবে, জেড অক্ষ বরাবর হবে। তো আমি এক্স অক্ষ বরাবর বল বার করতে গেলে আমি কি লিখবো, ইউ কে এক্স এর সাপেক্ষে তো ডেরিভেটিভ করব, কিন্তু আমাকে বল আমি যদি এক্স অক্ষ বরাবর বল বার করতে যাই, তার সঙ্গে কি ওয়াই আর জেড এর কোনো এফেক্ট থাকবে, থাকবে না। তো এইরকম ডেরিভেটিভকে আমরা বলবো কি, পার্সিয়াল ডেরিভেটিভ। মানে কি, মানে ধরো
আমি প্রথমে লিখবো কি, যে আমি যদি বলি এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর বল বার করতে গেলে প্রথমে মাইনাস তো আসবে একটা, মানে কত আছে, তো আমি ইউ কে ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, বাট পার্সিয়াল ডেরিভেটিভ মানে কিরকম, এখানে আই ক্যাপ একটা থাকবে। পার্সিয়াল ডেরিভেটিভ মানে আমি ডেরিভেটিভ করে দেখাচ্ছি, ডেল ইউ ডেল এক্স মানে কি, আমি এই পুরোটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কিন্তু ধ্রুবক কাকে নেব, দেখ ধ্রুবক যেমন 2 3 এগুলো তো ধ্রুবক, 2 3 বাদে, দেখ এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, এক্স বাদে বাকি সবাই মানে কি ওয়াই আর জেড ধ্রুবক, মানে আমি যখন ডেল ইউ ডেল এক্স করবো তখন ওয়াই আর জেড কে আমি ধ্রুবক নেব। তাহলে বল এখানে আমাকে বল এই টার্মটাতে ধ্রুবক কে কে হচ্ছে, 2 তো ধ্রুবক, ওয়াই ধ্রুবক, জেড ও ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x, 2y z এরা সবাই ধ্রুবক, ঠিক, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে, 2x প্লাস, এরপরে দেখ এখানে কে কে আছে, 3y z স্কয়ার ধ্রুবক, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হবে 1 প্লাস, তারপরে কত হবে yz ধ্রুবক, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হবে 1। আগের মতো হলো কি না ডেল y ডেল x। আচ্ছা এটা কোশ্চেন ছিল কি, এটা হলো ইউ, আবার কোশ্চেন হচ্ছে কি 1,2,1 বিন্দুতে এফ ভেক্টর কত হবে বার করতে হবে। তো আমি তো করলাম ডেল ইউ ডেল এক্স, অসুবিধা নেই। আচ্ছা ডেল ইউ ডেল এক্স বার করার পরে আমাকে কি করতে হবে না, ডেল ইউ ডেল এক্স এর মান 1,2,1 বিন্দুতে কত একবার দেখে নিতে হবে। বল এটা কত হচ্ছে 4, 2 দিয়ে 4, এক্স ওয়াই জেড 4xyz, x এর মান কত 1, y এর মান কত 2, z এর মান কত 1 প্লাস 3 y এর মান কত 2, z এর মান কত 1, 1 স্কয়ার মানে 1 প্লাস yz, y কত 2, z কত 1, তাহলে কত হলো 4 দিয়ে 8, 3 দিয়ে 6 আর 2, 8 2 10, 6 16, বোঝা গেল, ডেল y ডেল x বার করেছি। বাকি কাজ তোরা এক্ষুনি করবি, কত হবে ডেল ইউ ডেল ওয়াই বার কর প্রথমে, তারপরে কি হবে ডেল ইউ ডেল ওয়াই এর মানটা 1,2,1 বিন্দুতে, ডেল ইউ ডেল ওয়াই কি করে হবে না, ডেরিভেটিভ করব ওয়াই এর সাপেক্ষে, ধ্রুবক ধরবো কাকে, ওয়াই বাদে বাকি সবাই, মানে এক্স জেড কে ধ্রুবক ধরবো। সময় দিচ্ছি কর, এটা করার পরে একই রকম ভাবে ডেল ইউ ডেল জেড বার করবি কততে 1,2,1 এ, তিনটে আমাকে তাড়াতাড়ি বার করে বল কত হচ্ছে, একটা তো 16 হয়েছে, বাদ বাকি দুটো। ডেল ইউ ডেল ওয়াই কত এসছে 6, সবার 6 এসছে, আর ডেল ইউ ডেল জেড 18, তাহলে আমি আর করছি না, এটা 6 আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কত 18। এবার দেখ এটা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ ভুল হলে কমেন্টে বলবে, তোরা যদি ভুল করে থাকিস, ঠিক আছে, সবার এসছে যখন অসুবিধা নেই, ঠিক হবে। এবার দেখ তাহলে বল আমি কি লিখবো, দেখ এফ ভেক্টর কি লিখবো, দেখ প্রথমে আমি লিখবো যে এফ এক্স প্লাস এফ ওয়াই, অ্যাকচুয়ালি লেখা কি উচিত পুরোটাকে ফর্মুলা যদি আমি লিখি, অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত কি, দেখ এফ ভেক্টর সমান আমাকে বল এক্স বরাবর লিখলে আমি কি লিখবো মাইনাস ডেল ইউ ডেল এক্স আই ক্যাপ, তারপরে ওয়াই বরাবর কি লিখবো মাইনাস ডেল ইউ ডেল ওয়াই জে ক্যাপ, তারপরে কি লিখবো মাইনাস 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 কত হবে ডেল ইউ ডেল জেড কে ক্যাপ, এরকম লিখবো, ঠিক আছে। তো দেখ এখান থেকে কত হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল এক্স কত হচ্ছে 16 আই ক্যাপ,
তারপরে কি হবে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই কত হচ্ছে 6 জে ক্যাপ, মাইনাস ডেল ইউ ডেল জেড কত হচ্ছে 18 কে ক্যাপ, ঠিক না? 18 কে ক্যাপ হলো। এইটাকে না দেখ, এটাকে অনেকে কিরকম লেখে মাইনাস, এটাকে অ্যাকচুয়ালি কিরকম লেখে মাইনাস, এই যে যে লিখেছি না, যে এই যে লিখেছি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ঠিক আছে, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, অতটা লাগবে না তাদের, ডেল বাই ডেল জেড কে ক্যাপ, তার বাইরে ইউ, মানে আমরা যেমন লিখি না ডি ডিএক্স বাইরে ইউ এরকম। তো এটা এই পুরোটাকে বলে গ্রেডিয়েন্ট মাইনাস এরকম লেখে গ্রেডিয়েন্ট ইউ, এরকম ভালো লাগবে না, এটা হচ্ছে এরকম করে লেখা যায়, কিছু বইতেও তোদের লেখা আছে খুব সম্ভবত, এটাকে বলে নেগেটিভ গ্রেডিয়েন্ট, ওই গ্রেডিয়েন্ট বলছিলাম না এরকম, তবে এটা দিয়ে চলে যাবে। হ্যাঁ উল্টো, ঠিক আছে, ওই পুরো যে ডেল ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এটাকে পুরোটাকে আমরা গ্রেডিয়েন্ট বলছি। হয়েছে এদের মধ্যে হলো, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি বলের মান বলতো, যদি বলের মান বলতো তাহলে কি করতাম, মড অফ এফ সমান রুট ওভার করে দিতাম, অসুবিধা তো নেই। এবারে কি বলা হচ্ছে শোন, এই যে আমি লিখেছি এখানে কি লিখেছি যে এফ ভেক্টর সমান কি লিখেছি, সরি এখানে লিখেছি দেখ, এখানে লিখেছি যে ডেল্টা ইউ সমান মাইনাস এফ ভেক্টর ডট ডি আর, এরকম কিছু লিখেছি না প্রথমে, একদম ফার্স্ট এরকম লেখা ছিল, তাই না? তো দেখ এইখানে আমি যদি বলি যে এটা কি স্থিতিশক্তি, এটা কি সংরক্ষী বল, হ্যাঁ, এবারে কি হচ্ছে যদি আমি বলি এখানে তোরা হেডিং দিয়ে নিবি যে কি লিখবি যে বিভব এবং এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক, বিভব এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক, কি লিখবি বিভব এবং এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক। আগের বারে কি হয়েছে, আগের বারে ছিল কি না স্থিতিশক্তি এবং সংরক্ষী বলের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কি বিভব এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক। কি করে আসছে দেখ, প্রথমে করেছি স্থিতিশক্তি এবং সংরক্ষী বলের মধ্যে সম্পর্ক, এখন বলছি কি বিভব এবং ক্ষেত্র বলের মধ্যে সম্পর্ক। দেখ আমি যদি বলি এখানে মহাকর্ষ চ্যাপ্টার আমাদের এখন পড়া হচ্ছে, মহাকর্ষ চ্যাপ্টারে এইটা মানে এই ফর্মুলাটাকে আমি যদি এখন বলি যে আমি একক ভরের জন্য বলছি, মানে ভরকে যদি আমি এক ধরে নিই তাহলে একক ভরের স্থিতিশক্তিকে আমি কি বলবো বিভব, কি বিভব বলবো মহাকর্ষীয় বিভব। একক ভরের উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে কি বলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, সংজ্ঞায় ছিল না, একক ভরের উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে কি বলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমি কি লিখবো এখানে, এখানে লিখবো আচ্ছা এটা ডি, এখানে লিখতে পারবো ডি ভি সমান মাইনাস মাইনাস বল একক ভরের উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি দিয়ে লিখি জি ভেক্টর ডট ডিআর। তাহলে এটা কি হলো মহাকর্ষীয় বিভব, বিভব চ্যাপ্টার মহাকর্ষ চ্যাপ্টার পড়ছি এই জন্য এটা কি মহাকর্ষ বিভব। তাহলে যে ফর্মুলাটা ছিল সেটা একক ভরের বেলা বললে এটা, আর এটা কি মহাকর্ষ মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। আর এইটাকে আমরা কি বলে দিই পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। এটা মহাকর্ষ চ্যাপ্টারেই হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, কিন্তু তড়িৎ চ্যাপ্টারে গেলে হবে না। কেন, একক ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বলকে আমি অভিকর্ষ ত্বরণ বলতে পারি, একক ভরের উপর ক্রিয়াশীল বলকে আমি ত্বরণ বলতে পারি, কিন্তু একক আধানের উপর ক্রিয়াশীল বলকে কি আমি ত্বরণ বলতে পারি, পারি না, তাই না? তো তড়িৎ চ্যাপ্টারে কি হবে, তড়িৎ চ্যাপ্টারে আমি কি নেব আধানকে যদি আমি এক করে দিই, এক মানে একক আধানের স্থিতিশক্তি, তখন কি হবে
তখন হবে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব সমান কি হবে মাইনাস, এটা তাহলে কি লিখেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডট ডিআর। এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো কিছু রিলেট করতে পারছিস কিনা বল। স্থিতিশক্তি বললে বল থাকবে ডিআর থাকবে, আর বিভব বললে ক্ষেত্র প্রাবল্য থাকবে ডিআর থাকবে। হয়েছে? আচ্ছা, এতটা পর্যন্ত ঠিকঠাক আছে, লেখ। হয়েছে? তাড়াতাড়ি। এবার আমরা করব মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা। আমাকে বল ক্লাস 10-এ তড়িৎ বিভবের সংজ্ঞা তো মুখস্থ করেছিলিস। তড়িৎ বিভবের সংজ্ঞা কি ছিল? একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। ঠিক আছে, বাট পুরোপুরি কমপ্লিট নয়, এর ভেতরে আরো অনেক কিছু আছে যেটা আমরা এখানে যেটা লিখবো পুরো একদম ক্লিয়ার কাট। ঠিক আছে, দেখ দেখা গেছে। আমি এবারে হেডিং দেব মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, মহাকর্ষীয় বিভব। চল, মহাকর্ষীয় বিভব এর আমি সংজ্ঞা লিখবো, ঠিক না? মহাকর্ষীয় বিভবের আমি সংজ্ঞা লিখবো। শোন, ধর আমি বললাম এখানে মহাকর্ষ ক্ষেত্র আছে, আমি এই পয়েন্টে মহাকর্ষীয় বিভব জিজ্ঞেস করছি, ঠিক না? এই পয়েন্টে মহাকর্ষীয় বিভব জিজ্ঞেস করছি। মহাকর্ষীয় বিভব মানে কি? ওই স্থিতিশক্তি থেকেই তো এসছে। একটু আগে আমি বলেছিলাম যে স্থিতিশক্তির এক্সাক্ট ভ্যালু কোনোদিন বলা যায় না। আমরা কি বলতে পারি? স্থিতিশক্তির পরিবর্তন বলতে পারি। তেমনি বিভবেরও এক্সাক্ট ভ্যালু বলা যায় না, আমরা কি বলতে পারি? বিভবের পরিবর্তন বলতে পারি। যদি বলে এখানে মহাকর্ষ ক্ষেত্রের এই পি পয়েন্টেই মহাকর্ষ বিভবের এক্সাক্ট ভ্যালু বার করো, তাহলে অতি অবশ্যই আমাকে কোথাও না কোথাও জিরো ধরতে হবে। ক্লিয়ার? জিরো ধরতে হবে। আচ্ছা, জিরো আমি কোথায় ধরবো? কোথায় মহাকর্ষ বিভব জিরো? না, যেখানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যই নেই। আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তি কখন বলছি? যে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য করলে। তো অসীমে কোনো ভরের থেকে অসীম দূরত্বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য তো কিছুই নেই। তো ওখানে যদি আমি কোনো ভরকে যদি আমি সরাতে চাই, আমাকে কি কিছু কোনো কার্য করতে হবে? করতেই হবে না, কারণ ওখানে আমি বিভবকে জিরো ধরতে পারি। তাহলে আমি অসীমে বিভবকে কি ধরে নিচ্ছি? জিরো। কি ধরছি? জিরো। ওকে, তাহলে কি বলবো? দেখ, আমি বিভবের সংজ্ঞাতে কি বলেছি? মহাকর্ষ চ্যাপ্টার হচ্ছে মানে কি একক ভর বলবো। তড়িৎ চ্যাপ্টার হলে কি বলতো? একক আধান বলতাম। তাহলে কি বলবো? কোনো মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব হলো অসীম দূরত্ব থেকে। কেন অসীম দূরত্ব থেকে? কেন কি অসীমে বিভব জিরো। অসীম দূরত্ব থেকে একটি একক ভরকে মহাকর্ষ ক্ষেত্রের ওই বিন্দুতে কি রকম নিয়ে আসবো? খুব ধীর গতিতে বা গতিশক্তির পরিবর্তন না ঘটিয়ে। কেন? আমি ক্যালকুলেশন করছি কার? স্থিতিশক্তি, বিভবের। মাঝে যদি আমি একে গতিশক্তি পাইয়ে দিই, তাহলে গতিশক্তির ক্যালকুলেশন করব কিভাবে? এই জন্য কি করতে হবে? খুব ধীর গতিতে আনতে হবে। খুব ধীর গতিতে আনতে হবে। কিভাবে? মহাকর্ষ বলের বিরুদ্ধে, তাই না? কেন মহাকর্ষ বলের বিরুদ্ধে? এত ধীর গতিতে আনা হবে, এগুলো আইডিয়াল কন্ডিশন, যে ওর গতিবেগ যেন কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে পুরোপুরিটাই কি হবে? স্থিতিশক্তি হবে। এই কারণে এরকম করে আমরা বলছি সংজ্ঞাটা, ঠিক না? তাহলে সংজ্ঞা লেখ, কোন মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে, ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা এবং প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মনে করবি। কি লিখবো? মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব হলো মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব হলো কমা
একটি একক ভরের বস্তু কণাকে অসীম দূরত্ব হতে খুব ধীর গতিতে ইংরেজি যদি পড়িস দেখবি কোনো বইতে, ভালো বইতে ডেফিনেশন লেখা আছে ভেরি স্লোলি, ঠিক আছে, খুব ধীর গতিতে বা গতিশক্তির কোনো পরিবর্তন না ঘটিয়ে ওই বিন্দুতে আনতে মহাকর্ষ বলের বিরুদ্ধে যে কৃতকার্য করতে হয়। মহাকর্ষ বলের বিরুদ্ধে কেন? ওই যে মাইনাস করেছিলাম না, মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ। মহাকর্ষ বলের বিরুদ্ধে যে কৃতকার্য করতে হয় পূর্ণচ্ছেদ। কেন কি আমি আগে থেকে বলে দিয়েছি যে মহাকর্ষ বিভব হলো, ঠিক না? তাহলে বল আমি কি বলবো, পি পয়েন্টে এটা ছিল না ফাইনাল যে ডিভি সমান মাইনাস জি ডট ডিআর, এতটা ছিল না? তাহলে পি পয়েন্টে পোটেনশিয়ালকে আমি কি লিখবো, মহাকর্ষ বিভবকে কি লিখবো, মাইনাস তো আছে, ইন্টিগ্রেশন করব জি ভেক্টর ডট ডিআর, তাই না? কোথা থেকে আনবো, অসীম থেকে পি পয়েন্ট। ইনিশিয়াল কোনটা, অসীম, আর ফাইনাল কোনটা, পি পয়েন্ট। আচ্ছা যদি বলি আমি এ আর বি এর মধ্যে এ থেকে বি তে আনবো, তাহলে ফাইনাল কোনটা এটা, ইনিশিয়াল কোনটা এটা? তাহলে আমি যদি বলি ভি বি মাইনাস ভি এ করতে চাই, ফাইনাল হলো বি, ইনিশিয়াল হলো এ, তাহলে মাইনাস তো আছে, ইন্টিগ্রেশন জি ডট ডিআর কোথা থেকে কোথায় আসবে, এ থেকে বি। ঠিক এই জিনিস যেন একদম 2026 সালে 4th সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত যেন না ভুলে যাস, ঠিক আছে? হ্যাঁ, আর যদি পরে ফিজিক্স নিয়ে গেছ 26 না 27 তোদের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে লাস্ট একটু বাকি আছে, ছাড়ো এই পর্যন্তই থাক, ডেফিনেশন বুঝতে থাক, ঠিক আছে? এরপরে আসবে কি না বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব, না? এতটা পর্যন্ত থাকছে। এরপরে আমরা কি করব, একটা একটা করে ইন্টিগ্রেশন করব, তারপরে ভ্যালু বার করব।